দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক সহ ৩ জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 10 মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক সকালে 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ের ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধার কাজ চলছে, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল ডালের দাম আগের মতো থাকলেও খুচরা বাজারে প্রায় দেখা মিলছে না ভোজ্য তেলের। কোনোভাবেই কমছে না পুরনো আলুর দাম। নতুন আলুর দাম এখনও কেজি প্রতি 100 টাকার বেশি। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে এ সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন দাস নগরের চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন। পুলিশ জানিয়েছেন, আইনজীবী সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় তার হাতে ধারালো দা ছিল। এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসাবে চন্দন দাসকে গ্রেফতার করা হয়। রাজধানীর লালমাটিয়ায় চলছে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় উৎসব ওয়ানগালা। দিনব্যাপী আয়োজনের সর্বশেষ খবর জানতে সরাসরি যোগাযোগ করছি সহকর্মী নুসরাত শারমিনের সঙ্গে। নুসরাত, ওয়ানগালা আয়োজন কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং দর্শকদেরকেও দেখাতে পারবেন, এখানে কিন্তু বৃহৎ পরিসরে আসলে ওয়ানগালা উৎসবের আয়োজন করেছে আদিবাসী গারো যে সম্প্রদায় আছে তারা কিন্তু একটি প্রতিপাদ্যকে আজকে সামনে রেখেছেন। আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের স্টলে আসলে সাজিয়ে তুলেছেন তাদের এই ওয়ানগালা উৎসব। বিভিন্ন ধরনের স্টলে আসলে হরেক রকমের জিনিস সজ্জিত আছে। সেই জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস যদি আমরা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে তাদের পাহাড়ি আলু, যেগুলো অনেক দর্শনার্থী আসছে এখানে। অনেক দর্শনার্থী, শুধু যে আদিবাসী দর্শনার্থী আসছে এমনটি কিন্তু নয়। পর্যাপ্ত পরিমাণের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের যে নিজস্ব একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটিও কিন্তু জোরদার করা হয়েছে এখানে। আর এই ব্যবস্থার মধ্য দিয়েই সকলে আসলে ধীরে ধীরে প্রবেশ করছেন মাঠে, এবং মাঠে প্রবেশ করে দেখছেন যে হরেক রকমের স্টল। তাদের দকমান্দা থেকে শুরু করে, দকমান্দা হচ্ছে তাদের একটি আদিবাসীদের পোশাক, ঐতিহ্যবাহী পোশাক। তারা এটি পরিধান করে তাদের যখন কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে। আজকে কিন্তু পাহাড়ি সাজে সেজে উঠেছে পুরো মাঠ। এই মাঠের মধ্যে আপনি আসলে দেখতে পারবেন প্রতিটি স্টলে যারা কেনাকাটা করছেন সকলেরই আসলে মাথার মধ্যে পাখির পালক দিয়ে সাজানো একটি খোপার মধ্যে একটি খোপা আছে। সেই সাথে তাদের ঐতিহ্যবাহী যেই গয়না আছে সেই গয়না তারা পরিধান করেছেন, এবং সেই সাথে তাদের গামছার মতো করে বিভিন্ন ধরনের কাপড়, যেগুলোকে আসলে দকমান্দা তারা অভিহিত করে থাকে, সেই দকমান্দা পরিধান করে আসলে সকলের মাঝে আসলে ঘুরে বেড়াচ্ছেন এবং ওয়ানগালা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন তারা। কেঁচো থেকে শুরু করে, কাঁকড়া থেকে শুরু করে, বিভিন্ন ধরনের পাহাড়ি সাপের শুটকি থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু শোভা পাচ্ছে প্রতিটি স্টলে। এবং সেই সাথে বিভিন্ন ধরনের
সবজি যেগুলো আসলে মানুষ আমরা অথেন্টিসিটি সব জায়গায় খুঁজে বেড়াই, সেই অথেন্টিসিটির কিন্তু আসলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে বলছেন যেন সকলে এসে এগুলো যেন নিয়ে যায় এবং পরীক্ষা করে দেখে কেমন তাদের খাবারের টেস্ট। আর আমরা প্রতিটি স্টলে ঘুরে আরও কিছু জিনিস দেখেছি যে শুধু কাঁচা সবজি বা কাঁচা মাংস নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের আসলে রান্না করা খাবারও এখানে নিয়ে এসেছেন এবং তাদের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে কিছুক্ষণ পর পর কিন্তু গান নৃত্য থেকে শুরু করে সকল ধরনের আয়োজন এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটি কিছুক্ষণ পর পর আসলে তাদের যে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ভাষা আছে সেই ভাষায় কিন্তু আপনাদের সবাইকে আসলে সম্বোধন জানানোর আসলে একটি ব্যাপার রয়েছে যেটি আসলে চমকপ্রদ এবং এখানে যারা যারা আসছে সকলে মিলে কিন্তু উপভোগ করছে এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে শুরু হয়েছে এই আয়োজন এবং চলবে বলে জানিয়েছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সন্ধ্যা 6টার মধ্যে প্রতিটি স্টলে শুরু থেকে কিছুটা আসলে ভিড় কম থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড় বাড়ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন ধরনের অভিভাবক কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন ঐতিহ্যবাহী আসলে এই অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো আসলে জমজমাট হয়ে উঠেছে শারমিন এখানকার আয়োজন। আর কতটুকু আসলে জমজমাট হয় এবং চমকপ্রদ আরও কি তাদের জন্য থাকছে সেটি কিন্তু আমরা এখানে আছি। অবশ্যই আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাকে জানানোর চেষ্টা করব এবং দর্শকদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে শারমিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নুসরাত। ছাত্র জনতার প্রতিবাদের ভাষা সম্মিলিত গ্রাফিতি এখন শোভা পাচ্ছে রাজধানীর বিভিন্ন দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলোকে প্রজন্মকে জানাতেই শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী প্রয়াস। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাখবে ইতিবাচক ভূমিকা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় ৭১-এর মুক্তিযুদ্ধ, যা লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাঙালির মহান স্বাধীনতা। বাঙালির সেই গৌরবগাথা বিজয়ের ৫৩ বছর পর বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে আরও একটি ঐতিহাসিক মুক্তি আন্দোলন। আর এই আন্দোলনে অগণিত ছাত্র জনতা আহত হওয়ার পাশাপাশি শহীদ হয়েছেন প্রায় ৭ শতাধিক মুক্তিগামী ছাত্র জনতা। এই আন্দোলনে পুলিশের তপ্ত বুলেটের আঘাতে কেড়ে নেওয়া হয় শত শত মায়ের বুকে ধন। অকুতোভয় ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে মানুষ যেন আবারও ফিরে পেয়েছে স্বাধীনতার নতুন স্বাদ। আর তাই নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রয়াস দেয়াল গ্রাফিতি। নগরীর দেয়ালে শোভা পাওয়া এসব গ্রাফিতি স্বৈরাচারী মনোভাব রুখে দিতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এই শিক্ষাগুলো আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা ফলো করবে। নেক্সটে যদি কোনো ধরনের এই প্রিভিয়াস সরকারের যেরকম সমস্যাগুলো ছিল এরকম সমস্যা যদি আবার দেখে ওরা আবার ইন্সপায়ার্ড হবে আমাদের দেখে। পুরা জুলাই আগস্টের পুরা ইতিহাস এটার মধ্যে তুলে দিচ্ছি যাতে হচ্ছে কি অনেক দিন যাবত দেখতে পারি, অনেক দিন যাবত বোঝা যায়। তারা বলছেন এর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে ২০২৪ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস। ৭১কে আমরা অবশ্যই ভুলে যেতে পারবো না, কিন্তু ২৪ যেন ফিউচার জেনারেশনের জন্য আমাদের একটা ইতিহাস হয়ে থাকে। সো আমার মনে হয় গ্রাফিটি একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যে চেতনাটা চাই, আমরা মুক্ত হতে চাই, আমাদের উপর যে কোনো স্বৈরশাসক আমাদের উপর অত্যাচার করবে আমরা সেটা চাই না। জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধান সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পাঠ্যপুস্তকে আমাদের অন্তর্ভুক্ত করারও একটা উদ্যোগ আছে, প্রস্তাবনা আছে। পাশাপাশি এটাকে বই আকারে তৈরি করে আমাদের প্রজন্মের কাছে, যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের বিদেশি বন্ধু যারা আছে তাদের কাছে এটা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ জানতে পারে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, বাংলাদেশের মানুষ জানতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত প্রজন্ম যারা তারাও যাতে জানতে পারে, সেজন্য এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর দেয়াল লিখন চিত্রে উঠে এসেছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, রয়েছে স্বাধীনতার অনুভূতিও। রাজধানীর বিভিন্ন দেয়ালে শোভা পাওয়া এই সব নীরব প্রতিবাদ চিত্র জুলাই গণ অভ্যুত্থানের ফসল, যা নতুন বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে স্বাধীনতার নবচেতনায়। সবাই বলছেন ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় পতিত স্বৈরাচার সরকারের বিগত ১৬ বছরের চর্যাবৃত্তির এসব এক একটি গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষণীয় হয়ে থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
বেকারত্ব দূরীকরণ ও শিল্পায়নে নানা প্রতিকূলতায় আগ্রহ হারাচ্ছেন বরিশালের নারী উদ্যোক্তারা। পরিবেশ, ব্যাংকিং সেবায় হয়রানি এবং প্রতারণার ভয়ে উদ্যোক্তার পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নারীরা। ফলে বাড়ছে বেকারত্ব, পিছিয়ে পড়ছে অর্থনীতি। বরিশালের নারী উদ্যোক্তাদের না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক, এসএমই ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংস্থা বছরে কয়েকশো বেকার নারী পুরুষকে উদ্যোক্তা হতে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে নারীদের জন্য সেলাই, কাটিং, ফুড প্রসেসিং, বিউটিশিয়ান, কম্পিউটার ও গ্রাফিক্স শিক্ষা দিয়ে কয়েকটি ধাপে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলেও সঠিক তদারকির অভাবে হারিয়ে যায় বেশিরভাগই। অথচ জীবন যুদ্ধে টিকে থাকতে প্রকৃত নারী উদ্যোক্তারা প্রতিষ্ঠান বাঁচাতে বিড়ম্বনায় পড়ে ব্যাংকিং খাত, জামানত, অর্থনৈতিক প্রশিক্ষণ ও মানসিক সমর্থনের। তবে প্রতারণা বা সুবিধাবাদী নারী উদ্যোক্তারা থাকেন সবকিছুর বাইরে। লোন করতে যাই তাহলে আমাদের জমির দেন, দলিল দেন, বিভিন্ন রকমের প্রসিডিওর আমাদের দেয়া হলো, কিন্তু আমরা তো আসলে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হচ্ছি। বাচ্চা কাচ্চা রেখে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু যুদ্ধ করতেছে। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা নেয়ার দাবি সচেতন মহলের। আজকে দেখেন, যারা এসএমই দিয়ে ট্রেনিং প্রাপ্ত তাদের কোনো ব্যবসা বাণিজ্য কোথাও কিন্তু কিছু নাই, কিন্তু তারা নামে নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের দুর্বলতার কথা বলেন বরিশাল উইমেন চেম্বার। আমি সবসময় তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, কিন্তু আমরা চাই যে রিয়েল যে নারী উদ্যোক্তারা আছে ওরা সুন্দরভাবে বরিশালে ব্যবসা করুক এবং আমরাও করি। প্রতিবন্ধকতা কাটাতে নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিক। আমার উদ্যোক্তা যারা অ্যাকচুয়াল উদ্যোক্তা তারা কিন্তু থেমে নেই, তারা ঠিকই উঠে আসছে। বিসিকও বেশ কিছু বিষয়ে নারী উদ্যোক্তাদেরকে আলাদা অগ্রাধিকার দিচ্ছে। বেকারত্ব দূরীকরণে নারী উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়ন শুধু কাগজে কলমেই। সামাজিক অবস্থান, ব্যাংকিং সেবা আর বিসিক শিল্পনগরীর অসম্পন্ন সহযোগিতায় প্রকৃত নারী উদ্যোক্তারাই হারিয়ে ফেলছে তাদের আগ্রহ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এই পদ্মা, এই মেঘনা সহ অসংখ্য গানের গীতিকার, সুরকার অধ্যাপক আবু জাফর ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধ্যাপক আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও সঙ্গীত শিল্পী। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি রাজশাহী ও ঢাকা, বেতার এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকা আর নিয়মিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজ ভালো ফলন পেয়েছেন গাইবান্ধা, গোবিন্দগঞ্জের কৃষকেরা। 4 মাসের পরিচর্যা শেষে মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি কলাসহ বিভিন্ন ফসল চাষ করছেন তারা। কৃষি বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, সাপমারা ইউনিয়নে। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। যদি আমরা দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩,৫০০ টাকা মন দরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকেরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ফলনে এখন যদি বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়।
সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষকদের উৎপাদন ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের উপকরণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কর্মকর্তারা। উচ্চ মূল্যের ফসল হিসেবে আমরা পেঁয়াজকে প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এবং পেঁয়াজ যেন আমাদের মাঠে সর্বস্তরে বিস্তার লাভ করে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারা কিভাবে পরিচর্যা করবে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আমাদের কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোবিন্দগঞ্জ উপজেলায় 56 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের মুলাদিতে একটি সেতু ভেঙে পড়ে আছে 6 মাস, ফলে যাতায়াতের দুর্ভোগে পড়ছে 10 গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি ব্যবহার উপযোগী করা হবে। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের মোলাদি উপজেলার 3 নং শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের উপর নির্মিত এই সেতু 10 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। মাস 6 আগে জরাজীর্ণ এই সেতু খালের উপর ভেঙে পড়ে। এরপর আর কোনো সংস্কার বা নতুন সেতু নির্মাণ হয়নি। এমন পরিস্থিতিতে সেতুর পাশে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা। তবে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, ফলে পণ্য আনা নেওয়া সহ অসুস্থদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সেতুটির সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এই ব্রিজটার জন্য অনেক সমস্যা হয়, আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না। আমি যে অসুস্থ, আমাকে নিতেও অনেক কষ্ট হয়েছে, আমি হার্ট স্ট্রোকের রোগী। ওই পারে একটা বাজার আছে, এরপরে এখানে আমরা অনেক লোকজন আছি, অনেক কষ্ট করে যাতায়াত করি, সামনে নৌকাও থাকে না, তেমন যাতায়াত করতে পারতেছি না। উপজেলার বার্ষিক বাজেটের 1 ভাগ বিবিধ খাত থেকে সেতুটি মেরামত করে দ্রুত যান চলাচলের উপযুক্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এটার জন্য আমরা 1% যে খাত আছে সেখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এই কাজটি করাচ্ছি। তারা এটাকে সমন্বয় করে সমাধান করে দিবে। আমরা আশা করব খুব কম সময়ের মধ্যেই আমরা এই ব্রিজটির চলাচলের জন্য উপযোগী। সেতুটি মেরামত করে 10 গ্রামের মানুষের ভোগান্তি লাঘব করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। শেষ করব এক দৃষ্টি প্রতিবন্ধী যুবকের গানের খবর দিয়ে। শিশুকাল থেকে দু চোখে আলো নেই, কিন্তু তাতে কি, মনের আলো আর কণ্ঠের জাদুতে সবাইকে আকৃষ্ট করেন 18 বছরের যুবক মুস্তাফিজ। কুড়িগ্রামের ধরলা আর দুধকুমার নদীর পাশ ঘেঁষে সীমান্তবর্তী গ্রামে বেড়ে ওঠা তার। গানের প্রতি ভালোবাসা আর পরম টান তাকে মানুষের অন্তরে স্থান করে দিয়েছে। মায়ের প্রতি সন্তানে যেমন আকর্ষণ, তেমনি গানের প্রতি আকর্ষণ মুস্তাফিজের। অসাধারণ দরদ কণ্ঠ দিয়ে গান দেখতে না পাওয়া এই যুবক। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মোস্তাফিজুর রহমান মোস্তাক 18-র গণ্ডি পেরিয়েছেন। হেসে খেলে জীবন পাড়ি দেবার কথা থাকলেও নিজের দুঃখের সাগরে থেকেও অন্যের মুখে হাসি ফোটান দরদ ভরা কণ্ঠে। একদিকে মা নেই, অন্যদিকে ছেলেবেলা থেকে নেই চোখের আলো, তাই গানই তার সঙ্গী। দু চোখে অন্ধকার থাকলেও আর জগতের রঙিন আলো দেখতে না পেলেও মোস্তাফিজের গাওয়া গান মাটির প্রতি, দেশের প্রতি মানুষকে আকৃষ্ট করে। এলাকাবাসী বলছেন, চোখের সমস্যার কারণে মোস্তাফিজ তার প্রতিভা কিংবা দরাজ কণ্ঠকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। পৃথিবীর আলো কিংবা শিক্ষা পেলে অনেক দূর যেতে পারত সে। ছোট থেকে মধুর কণ্ঠে গান গাইতে পারে। আমরা চাইলেই কিন্তু মোস্তাকের প্রতিভাটা আরো বিকশিত করতে পারবো। তো সবাই এগিয়ে আসবেন যেন মোস্তাকের পরবর্তী জীবন যাপন অনেক ভালোভাবে কাটতে পারে। সমাজের কোনো বিত্তবান ব্যক্তি যদি আগে আসতো, তাহলে হয়তো ভাগ্নেটা অপারেশন করে চোখে দেখতে পারত। বাবা সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চালান, ছেলের চিকিৎসা করাবেন সেই সাধ্যও তার নেই। গরিব মানুষ, অন্ধ, কোনো চিকিৎসা করতে পারি না, এখন এর মনে করো মা নাই। এই রঙিন পৃথিবীর আলো আর আপন মানুষজনকে ছুঁয়ে দেখার আকুলতা ঝরে মোস্তাফিজের কণ্ঠে। দরাজ কণ্ঠে সে গায়, বুকে ধরে যত ফুল ফোটালাম,
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।